আপনাদেরকে অন্যদিকে নিয়ে দেওয়ার জন্য যে আমরা আসলে আলোচনার টেবিলে আছি, কিন্তু আসলে পিছন দিক থেকে আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে যে আন্দোলনের ঘোষণা দিয়ে দিচ্ছে। তো যেভাবে এটা ট্যাকটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি আমরা করছি, তখন আমাদের মনে হয়েছে যে 18 জুলাই যে আমাদের আসলে বিদেশি শিক্ষার্থীদের বিশেষ করে দরকার, বিদেশের যারা একাডেমিয়াতে আছে, ডায়াসপোরাতে আছে, তারা যদি থাকে এবং যখনই 18 জুলাইতে বিকালে, সেটা বৃহস্পতিবার ছিল যদি আমি বললাম বলি, বৃহস্পতিবার বিকালে যখন দেখা গেল যে আসলে বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন হবে বা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা আমরা গুঞ্জন শুনতেছিলাম, এরপরে তো হলো 2 ঘন্টা পরে হলো, তখন আমাদের মনে হলো যে বাংলাদেশে আর বোধহয় এটা আমরা মজা করতে পারবো না। তো এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এবং ডায়াসপোরাকে লাগবে, এবং এই ডায়াসপোরা আসলে ওই সময়টাতে পুরো দুনিয়ার মানুষের কাছে অভিযানটাকে পৌঁছে দিচ্ছে। আমি মনে করি এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ, এবং বিশেষ করে এই পথ পরিক্রমায় আমরা যখন কারফিউ চলতেছিল শেষ মুহূর্তে, যখন জুলাই শেষ দিকে ডিএসএ যেটা আমেরিকাতে আছে, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ওরা যখন আমি যদি সঠিক সংখ্যা বলি 83 ইউনিভার্সিটি বা কম বেশ হবে, হ্যাঁ মোর দ্যান 100, তো যদি এই ইউনিভার্সিটি গুলো মিলে যখন একটা সম্মিলিতভাবে একটা স্টেপ জামান হাসিনা একটা বিবৃতি দিল, এটা যেভাবে আন্দোলনের ওই সময়ে মুহূর্তকে, ওই সময়ে বাংলাদেশের যারা আছে স্টুডেন্ট তাদেরকে যেভাবে উজ্জীবিত এবং উৎসাহিত করেছে, এবং এক ধরনের ক্রস বর্ডার ট্রান্সন্যাশনাল যে এক ধরনের সলিডারিটি এটা যে তৈরি করতে পেরেছে, আমি মনে করি এটা ডায়াসপোরাতে যারা আমাদের সমবয়সী অনেকে আমাদের সাথে 18 সালে আন্দোলন করছে, 19 সালে আন্দোলন করছে, তারা এখানে হয়তো পিএইচডিতে চলে আসছে, পড়াশোনা করতে চলে আসছে, আমাদের বন্ধুরা আছে, আমাদের সতীর্থরা ছিল যারা আন্দোলন করছে আগে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিল যারা এখানে পড়াশোনা করতে আসছে বা বিভিন্ন প্রফেশন ছিল, তারা সবাই মিলে যেভাবে আন্দোলনটাকে অন করছে এবং আন্দোলনটাকে বৈশ্বিকভাবে প্রচার করার ব্যবস্থা করছে, সেই জন্য আমি মনে করি আপনাদের কৃতজ্ঞ, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এখন বাস্তবতা হচ্ছে যে এর পরবর্তীতে 5ই আগস্টে সরকার পতন হলো এবং 8ই আগস্টে নতুন সরকার গঠিত হলো, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এবং ওখানে আমাদের 3টা প্রতিশ্রুতি ছিল জনগণের প্রতি, যে সংস্কার, বিচার এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা আমরা বলছি। প্রথম থেকে এই আলোচনাটা রাজনৈতিক দলগুলোর এক ধরনের আমি মনে করি অনাস্থা এবং এক ধরনের যে বাংলাদেশের ইতিহাসের যেই আমাদের পাপগুলো আছে, এই জন্য আমাদের এক ধরনের টেনশন বিরাজ করতেছিল। ওই টেনশনের ফলশ্রুতিতে দেখা গেছে যে আমাদের কোনো কার্যক্রমকে আমরা আসলে সম্মিলিতভাবে করার চেষ্টা করে ওইভাবে গুছিয়ে আনতে পারিনি প্রথম দিক থেকে, কিন্তু পরবর্তীতে যখন রিফর্ম কমিশন গুলো আসলে বাস্তব মুখী এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসে সকল পর্যালোচনা করেছে এবং কনসেনসাস কমিশনে আলোচনা করে এখন একটা পর্যায়ে এসেছে বাংলাদেশ, জুলাই ঘোষণাপত্র, যদিও সেটা সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার কারণে অনেক বেশি আমি মনে করি যে কার্টেড হয়েছে, বাট এগেইন এটা যেই জায়গায় গিয়ে আমরা দাঁড়াতে পারছি, এখন ঘোষণাপত্রর পরবর্তীতে এখন সনদের আলোচনাটা চলতেছে এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য নির্বাচনের ঘোষণা আসছে বাংলাদেশে। আমাদের আসলে আমি যদি বলি আমার ব্যক্তি মাহফুজ আলম হিসেবে, একজন ছাত্র হিসেবে আমার অ্যাসপাইরেশন ভিন্ন, কিন্তু গভর্নমেন্ট একজন অফিসিয়াল হিসেবে, গভর্নমেন্টের একজন দায়িত্বশীল হিসেবে আমার আসলে বাস্তবতা ভিন্ন। সো এই দুইটা ওয়ার্ল্ডে আমি বসবাস করি, এবং আমাদের অধিকাংশ স্টুডেন্ট যারা এই আন্দোলনে ছিলেন, অধিকাংশ তরুণ যারা এই আন্দোলনে ছিলেন, তাদের আসলে এই দুইটা বিশ্বে বসবাস। যে একটা বিশ্ব হচ্ছে যে আমরা আসলে যেই স্বপ্নের বাংলাদেশে ছিলাম, এবং আগামী আর যেটা হচ্ছে 1 বছরের বাস্তবতা। সো আমি মনে করি যে আমার বক্তব্য এখানে আমি শেষ করি, এবং আপনাদের থেকে প্রশ্ন নিয়ে আমি সুন্দরভাবে আপনাদের মতামত জানতে চাই। সেটা হচ্ছে যে আসলে এই প্রাতিষ্ঠানিক সংস্কার এবং যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারের লড়াই, এটা আসলে দীর্ঘমেয়াদী লড়াই, এবং আমাদের প্রজন্ম আমরা হচ্ছে লড়াই করে একটা ব্যবস্থার পতন ঘটিয়েছি, কিন্তু আসলে নতুন একটি ব্যবস্থা, নতুন একটি বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যে পরিমাণ প্রস্তুতি এবং সাংগঠনিক, রাজনৈতিক এবং সেই অর্থে আদর্শিক যে প্রস্তুতি, আমরা মনে করি বাংলাদেশের সোসাইটিতে এটা মাত্র
স্পষ্ট হয়ে উঠতেছে। 18 সালে যারা নিরাপদ সড়ক আন্দোলন করছেন, তারা যখন নিরাপদ সড়ক আন্দোলন করছেন, তারা কেউ ভাবেননি যে তারা হাসিনা পতনের নেতৃত্ব দিবেন, কিন্তু 5 বছর পরে দেখা গেল যে আসলে তারা হাসিনা পতনের নেতৃত্ব দিয়েছেন। তো আসলে কোনো অভ্যুত্থান, কোনো আন্দোলনে আসলে যে এখনই শেষ হয়ে গেলে এরকম না। আমরা মনে করি যে আমাদের অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল, যেটা এখানে আলোচিত হয়েছে বারবার, যে মানুষ কনসিস্টেন্ট ছিল, আমাদের ছাত্ররা, সাধারণ শ্রমিক এবং মজুর শ্রেণীর লোকরা এবং মধ্যবিত্ত, কোনো কোনো ক্ষেত্রে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকরা, যে মরে যাব কিন্তু তারপরে হাসিনার পতনটা দেখবো এবং আমরা বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলব। তো এই যে স্পৃহা, এই উদ্যম, আমি মনে করি যে এটার একটা কার্যকর প্রকাশ ঘটবে এবং এই যে বাংলাদেশের জনগণ যে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত হইতে পারলো এবং রাজনৈতিকভাবে যে সাহস দেখাতে পারলো, স্পৃহা দেখাতে পারলো, আমি মনে করি যে এইটা সামনের দিনেও কন্টিনিউ থাকবে। সামনের দিনে যেই বা যারাই ক্ষমতায় আসেন না কেন, তাদেরকে অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট গভর্নেন্স করতে হবে, তাদেরকে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের দিকে যেতে হবে এবং আমাদের যেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে, সংস্কার প্রস্তাবনাগুলো জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিতের জন্য, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো গড়ে তোলার জন্য তাদেরকে সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। ফলে এই যে প্রজন্ম অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হলো, আমরা মনে করি এই প্রজন্ম আগামী দিনে বাংলাদেশকে সঠিক পথে, সঠিক রাজনীতিতে রাখার জন্য লড়াই করতে প্রস্তুত আছে। আমরা আশা করি সেই লড়াই, সেই যে আমাদের প্রচেষ্টার ভিতরে আমরা ডায়াসপোরা কমিউনিটিকে পাবো, আপনাদের সবাইকে পাবো, দলমত নির্বিশেষে। আমরা মনে করি যে দল আমরা বিভিন্ন রাজনৈতিক দলের, হয়তো আমি এখনো কোন রাজনৈতিক দলের অংশীজন নই, আমাদের এখানে কেউ কেউ অনেক বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন, কিন্তু আমি মনে করি ডায়াসপোরা কমিউনিটি, যেটা বিভিন্ন ডায়াসপোরা, আমাদের প্রতিবেশী দেশের ডায়াসপোরা যদি উল্লেখ করি, তারা যেভাবে তাদের দেশকে প্রাধান্য দেন, তাদের রাজনৈতিক স্বার্থের বাইরে, যে আমি এই দল করি, আমি ওই দল করি, এর চেয়ে বড় হচ্ছে আমাদের দেশটা আসলে কেমন আছে। আমাদের দেশটা যদি দেশের সম্মান বাড়ে, বা ইউএসএ তে বাংলাদেশিদের সম্মান বাড়ে, আর ইউএসএ বাংলাদেশিদের যদি বিস্তারিত এবং বাংলাদেশিদের যদি ওই রকম প্রফেশনাল ক্যাপাসিটি তৈরি হয়, তাহলে বাংলাদেশে সম্মান বাড়বে। ফলত এটা হচ্ছে মিউচুয়াল। আপনারা, আমি মনে করি যে বাংলাদেশকে অগ্রভাগে রাখবেন, বাংলাদেশকে প্রায়োরিটাইজ করবেন। রাজনৈতিক দল, আপনার মতাদর্শ আছে, আপনার পছন্দ আছে, আপনি করতে পারেন, কিন্তু সবকিছুর মধ্যে আমরা যেন দেশকে রাখি এবং দেশের জনগণকে রাখি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা প্রশ্ন করবেন। আমি এটা বুঝতে করতে পারি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় উপদেষ্টা, আপনি আমাদের কাছে যে আমাদের এত বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান যাই বলি, তার অন্যতম নায়ক ছিলেন, আজ আমাদের আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি। আপনার বক্তব্যে আপনারা, এটা শুধু আপনি না, প্রায় সমস্ত যারাই আসেন তারা বক্তব্যে প্রবাসীদের খুব উচ্ছ্বসিত প্রশংসা করেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রবাসীদের এই উচ্ছ্বসিত প্রশংসা অনেকটা ওয়ান হ্যান্ডেড হয়। আপনারা রেমিটেন্সের কথা বলবেন, আরো বাড়ায় দেওয়ার কথা বলবেন, দিয়েছিলেন সেটার জন্য ধন্যবাদ দিবেন, কিন্তু একটা দেশে, যেটা পৃথিবীর বহু দেশে আজকে চালু, ডুয়াল সিটিজেনরা সেই দেশের পার্লামেন্টে নির্বাচন করতে পারে। আপনি প্লিজ মুখটা ওরকম করবেন না, আমরা নিরাশ হই ওতে। সেটা হলো যে এই একটা জিনিসে আপনারা টাকা নিবেন, কোনো আপত্তি নাই, আপনি প্রবাসী সিটিজেন, নন সিটিজেন, কোনো সমস্যা নেই। এরপরে ইদানিং একটু এগ্রেশন যে ভোটটা দিতে দিবেন, কিন্তু ভোট নিতে দিবেন না। এটা ওয়ান হ্যান্ডেড হলো না, ওয়ান ওয়ে ট্রাফিক হচ্ছে। আমার বলার উদ্দেশ্য হইল, যারা ডুয়াল সিটিজেন, এবং একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু বিদেশ থেকে পর্যবেক্ষণ করে দেশের অসুবিধাগুলি দূর থেকে যেভাবে দেখতে পারি, একেবারে কাছে থেকে আপনারা হয়তো ওইভাবে দেখতে পারেন না। তবে ইনফ্লাক্স
of blood from the foreign countries, এটা নিশ্চয়ই আমাদের দেশের পার্লামেন্টকে সমৃদ্ধ করবে, দেশের নীতি নির্ধারণকে করবে। এই জন্য আমার একটা অনুরোধ থাকবে, প্রবাসীদের পক্ষ থেকে আমি একটা বলেছি, আর একটা তথ্য দিয়ে রাখি যে গত 6 মাস যাবৎ বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যদি আপনাদের কারো রেকর্ড সম্পর্কে ধারণা থাকে। তো ইনশাআল্লাহ এই কথাটা আমি জানি এখনই আপনার উত্তর আপনি তো এখন দিতে পারবেন না, কিন্তু এই মানে আমাদের এই মেসেজটা বয়ে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম। প্রশ্ন করতে পারি আমি? মাহফুজ ভাই, উপস্থিত সবাইকে সংক্ষিপ্ত শুধু প্রশ্নটা করার জন্য অনুরোধ করছি, কারণ অনেকেই কোয়েশ্চেন করবেন। প্লিজ শুধুমাত্র আপনি আপনার প্রশ্নটা করবেন। থ্যাংক ইউ। আমার ক্ষেত্রে মাইক আছে, আমি একটা প্রশ্ন করি। মাহফুজ সাহেব, আমি একটা প্রশ্ন করতে পারি? আমার হাতে তো মাইক, আমি একটা প্রশ্ন করি। আমি তো দাঁড়িয়ে আছি। আজকের কোয়েশ্চেন আমার শুনতে হবে না, প্রশ্নটা করি আমি। আমার প্রশ্ন হচ্ছে যারা তথ্য উপদেষ্টা, আপনারা ডিসিপ্লিনটা দেখান, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমরা একজন করে শুনি, আপনাদের থেকে শুনতে আসছি, আমি বলতে আসি। ওকে, আমার নাম তাহের, আমি আবু তাহের, আমি টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি একটু আগে আমরা ডকুমেন্টারি দেখেছি স্বৈরাচার গত 17 বছর 16 বছর কিভাবে অত্যাচার নির্যাতন করেছে, এবং আপনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আপনি তথ্য উপদেষ্টা, এই হিসাবে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাই যে শুধু রাজনৈতিক নিপীড়ন করা হয়নি এর আগে। আপনি জানেন যে দেশে এবং বিদেশে অনেক সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র কর্মী, তাদের উপর বিগত স্বৈরাচারী সরকারের অনেক ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে। তারা আপনারা অনেক কিছু ডকুমেন্টেড করছেন। আপনারা যারা বিভিন্নভাবে এতে কাজ করতেন এবং মিডিয়ার মাধ্যমে স্বৈরাচারী নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছিলেন, তাদের কোনো তথ্য বা কোনো ডকুমেন্ট আপনারা সংগ্রহ করছেন কিনা, এবং অন্য যারা এই মিডিয়ার নামে অন্য স্বৈরাচারের পক্ষে কাজ করছিল, কিভাবে তারা এসব ম্যানিপুলেট করছিল, এই বিষয়ে কোনো ডকুমেন্ট আপনারা তৈরি করছেন কিনা জানতে চাই। একটা প্রশ্ন ভাই, ওয়ান বাই ওয়ান একটা ধরে আচ্ছা, ওনার কথাটা জাস্ট আমি নিয়ে যাব বাংলাদেশে। আশা করি যে এটা আলোচনা হবে। এটা আমরা এতটুকুই। ওনার তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর হোসেন, আমার দেশের বাড়ি নোয়াখালী। আমি 2019 সালে আমার ফ্যামিলিগতভাবে অনেক নির্যাতিত হয়ে আমেরিকা পালাই এসেছি। আমার 22 দিনের বাচ্চা সহ আমার ফ্যামিলিকে পুলিশ ধরে নিয়ে গেছে আমাকে না দিয়ে। আমার স্কুল পড়াই দিয়েছে, আমার অনেক ব্যবসা প্রতিষ্ঠান পড়াই দিয়েছে। আমি বাংলাদেশেও নির্যাতিত হইলাম। আজকে আসার পথে আবার আওয়ামী লীগ আমাদের ডিম মারছে। যাই হোক, আমার একটা বিষয় হচ্ছে, আমার বাংলাদেশে অনেকগুলো মামলা আছে এবং রাষ্ট্রদ্রোহী মামলা আছে, আমাদের অনেকের মামলা আছে। আমার জানার মধ্যে এখনো আমাদের মামলাগুলো প্রত্যাহার হয়নি। বর্তমান সরকার আমাদের মামলাগুলো প্রত্যাহার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে দ্বিতীয় আমার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করব বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে, যেভাবে জাতি আমরা ঐক্যবদ্ধ ছিলাম এই সরকারের পিছনে, যেন ঐক্যবদ্ধ থাকে। দলগতভাবে তর্ক বিতর্ক যাই থাকুক, আমিও আশা করবো ওনারা যেন নিরপেক্ষ সর্বশেষ মুহূর্ত পর্যন্ত থাকে, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রশ্ন হচ্ছে 5ই আগস্ট স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পরে কেন বিপ্লবী সরকার গঠন হলো না? এক। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট চুপ্পু, জেনারেল ওয়াকার এবং সরকারের ভিতরে আসিফ নজরুল সহ ভারতের
এবং ভারতীয় চক্র এখনো প্রশাসনের টাপ টু ভাটাম আছে, সেটাকে সামনে রেখে আপনারা কিভাবে নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করবেন, এটাই আমার দ্বিতীয় প্রশ্ন। ধন্যবাদ অবশ্যই। আমি মুক্তিযোদ্ধা সংসদ থেকে বলছি। আমাদের একটা প্রশ্ন, আমরা যারা দেশ স্বাধীন করেছি, আমরা আপনাদের মতোই 71 সালে মরতে গিয়েছিলাম। আজকে প্রশ্ন হলো, এই বিগত দিনে 54 বছর আপনারা আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। এখানে তুমি প্রশ্ন সুযোগ পাইবা না তো। হ্যাঁ, এখন প্রশ্নটা হলো, বিগত 54 বছর আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের চাপে হোক, যেভাবে হোক, অনেকগুলো চুক্তি হয়েছে। আমি অনুরোধ করবো আপনার বর্তমানকার ডক্টর ইউনূস সরকারের থেকে যে জাতিকে অন্ততপক্ষে আপনারা এটা প্রকাশ করুন। একটাই আমার দাবি, এটা প্রকাশ করুন এবং যেগুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকারক এগুলোকে যেন অবিলম্বে বাতিল করা হয়, যেগুলো আপনাদের ক্ষমতা। ধন্যবাদ। সালাম আলাইকুম। জি, আমি জারিন, আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিউ ইয়র্কে। আমরা জুলাই অভ্যুত্থানে আপনাকে যেহেতু তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই প্রেক্ষিতে বলতে চাচ্ছিলাম যে আপনার মন্ত্রণালয়ের সম্পর্কিত বর্তমান বাংলাদেশে এটা বিগত ফেসিবাদের সময় থেকে দেখে আসছে যে ফটোকার্ডের রাজনীতি। আপনার মন্ত্রণালয় থেকে বাংলাদেশে এই যে মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি ভিতরে নিউজ থাকে একটা ফটোকার্ডের মাধ্যমে যার তার চরিত্র হনন, এবং এই চরিত্র হননের পরবর্তীতে বাংলাদেশে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায় না। মিডিয়া খুব তাড়াতাড়ি দেখা যায় একটা নিউজ হয়, পরবর্তীতে তারা সংশোধনী দেয়, কিন্তু এর মধ্যে কিন্তু ড্যামেজ যা হওয়ার হয়ে যায়। তো সে বিষয়ে সরকার কি ধরনের পদক্ষেপ নেবে সেটা জানতে চাচ্ছি। মিডিয়া বন্ধ করার কথা কেউ বলছেন, মিডিয়া বন্ধ করা উচিত না। আমি একটু এই 5টা প্রশ্নের উত্তরটা নিই, তারপরে মাঝে ভাই সাংবাদিকদের নাকি পরে 15 বছরে সাংবাদিকতার বিষয়ে প্রশ্ন বললো আমার একটা প্রশ্ন করতে হবে, আমিও একটা প্রশ্ন করবো। তো 15 বছর সাংবাদিকতার বিষয়ে আমি বক্তব্যের প্রেক্ষিতেই ইউএনকে চিঠি লিখছি, আমার ওই চিঠির উত্তরে ইউএন ইউনেস্কোকে দায়িত্ব দিয়েছে। ইউনেস্কোর প্রস্তাবনা হচ্ছে যে আসলে সাংবাদিকতার যে তাদের যে কন্ডাক্ট আছে, কোড অফ কন্ডাক্ট, এটা তারা মিলে করবে। সংস্কার কমিশনের প্রস্তাবনা আছে, ইউনেস্কোর নিজেরও যে প্রস্তাবনা আছে, ওখানে এই প্রস্তাব আছে। মূলত আমরা আসলে সরকার থেকে কোনো কোড অফ কন্ডাক্ট বা কোনো আইন চাবি না দিয়ে আমরা চাচ্ছি যে সাংবাদিকরা নিজেরাই এটা প্রস্তাব করুক এবং তারা নিজেরাই রিফ্লেক্ট করুক। সেলফ রিফ্লেকশন দরকার, তাদের ইন্ট্রোস্পেকশন দরকার যে তারা আসলে কিরকম ব্যবস্থা গত 15 বছর জারি রেখেছে। আমি মনে করি যে এটা সরকার থেকে আমাদের করার যে সময়টা আছে, এই সময় আমরা করে যেতে পারবো সন্দেহ, কিন্তু আমরা এই চেষ্টাটা করেছি। এটা হচ্ছে আমি জানালাম আপনাদেরকে। এটা আমরা অনেকবার শফিক ভাই বলছেন, আমি নিজেও বলছি, বাট এটা এই জায়গায় এসে আছে। মামলা প্রত্যাহারের বিষয়ে অনেকগুলো মামলা প্রত্যাহার হয়েছে বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন আমাদের নজরুল স্যার, উনি অনেকবার বলেছেন এবং অনেকগুলো মামলা, বিশেষ করে বিএনপি অনেক মামলা প্রত্যাহার হয়েছে, হেফাজতের মামলার প্রায় অধিকাংশ প্রত্যাহার হয়েছে এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত যে মামলাগুলো আছে, এই মামলাগুলো প্রত্যাহারের জন্য আমাদের যে আইনি পদক্ষেপ নেওয়ার ওগুলো আমরা নিয়েছি এবং এই সংশোধনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করি যে এই সরকার থাকার সময় আমরা অধিকাংশ রাজনৈতিক মামলা নিষ্পত্তি করে যেতে পারবো। এটা যে হয় নাই বলে বলতে পারছেন যে হয় নাই, এটা যেহেতু চলমান আছে, অনেকেরই আছে, অনেকে আবার জানেও না যে আসলে এই ব্যবস্থাটা, এই সুবিধাটা কিভাবে নিতে হয় বা কাকে জানাইতে হয়। তো আমরা মনে করি যে কনসুলেটে হচ্ছে
শেষ হবে এক সময়, এবং আমাদের অনেক পরিচিত লোকরাও এখনো মামলা তাদের নামে প্রত্যাহার হয়নি। আমাদের সাথে যারা আন্দোলন করছে তাদের আগের যে মামলাগুলো 16 সালের মামলা, কারো 18 সালের মামলা আছে, এগুলো এখন প্রত্যাহার হয়নি। এটা অনগোয়িং প্রসেস, এটা শেষ হবে। আমরা আশা করি যে সরকার জায়গা নিয়ে এগুলো শেষ হবে। আর বিপ্লবী সরকারের কথা বলছেন বা কিছু ব্যক্তি বা উপদেষ্টার কথা বলছেন উনি, বিপ্লবী সরকারের বিষয়টা হচ্ছে যে আসলে বিপ্লবী সরকারের জন্য বিপ্লবী সংগঠন থাকা লাগে। এর বেশি আমি আর ব্যাখ্যা এখন করতে পারবো না। বিপ্লবী সংগঠন থাকা লাগে যখন আপনি রাজনীতিতে আপনি একটা অভ্যুত্থান করছেন। এই অভ্যুত্থান তো আসলে বিএনপির লোকও করছে, জামাতের লোকও করছে, আরো যত ধরনের রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলগুলো করছে। সব রাজনৈতিক দলগুলোর ওই বিপ্লবী সম্ভাবনাটা বোঝার এবং বিপ্লবী সম্ভাবনা বুঝে ওইভাবে সাংগঠনিক পুরা বাংলাদেশের সাংগঠনিক বিস্তৃতি থাকা এবং সাংগঠনিকভাবে এটাকে পরিচালিত করার মতো সেই মানসিক শক্তি বলেন অথবা রাজনৈতিক সদিচ্ছা বলেন, কোনোটাই আসলে ওই সময় উপস্থিত ছিল না, এতটুকু আমি বলতে পারি থাকা অবস্থায়। তো আমি মনে করি যে বাকি অনেক স্পেকুলেশন আছে, কিন্তু মূল কথা হচ্ছে বাংলাদেশে একটা বিপ্লবী সরকার করার জন্য যে বিপ্লবী সাংগঠনিক শক্তি এবং যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সম্মিলিত প্রচেষ্টা বা সদিচ্ছা অনেক কিছু ছিল, সেই সম্পর্কে আমরা এটা এগোতে পারি। আর বিপ্লবী সরকার হওয়া না হওয়ার আসলে সাপেক্ষে যে তর্কটা আমরা বারবার করা হচ্ছে সেটা অনেকগুলো পার্থক্য হতে পারত, কিন্তু আমি মনে করি যে এটা বাংলাদেশের যে সরকার এখন আছে, অন্তর্বর্তীকালীন সরকার, অনেকগুলো কাজ অগ্রসর হতে পেরেছে। সেটাও এখনো নির্ভর করতেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং যারা আন্দোলনে ছিলেন, অভ্যুত্থানে ছিলেন, আপনারা সহ সবার এই যে কনস্ট্যান্ট এক ধরনের ডেলিভারেশন বলেন, কনস্ট্যান্ট আপনাদের নিজেদের সংযুক্ত থাকা, সম্পৃক্ত থাকার উপর নির্ভর করতেছে। এটা আসলে শেষ পর্যন্ত গিয়ে আমরা যে বাংলাদেশে ছিলাম সেখানে যেতে পারবো। আসলে কোন একটা সরকার গঠনের মধ্য দিয়ে এটা হয় না, বরং এটা আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যেতে, প্রতিনিয়ত আমাদের যারা বিরুদ্ধে শক্তি, যারা বাংলাদেশকে দাঁড়াতে দিতে চায় না, যারা বাংলাদেশের বিরুদ্ধে আছে, প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে, আমাদেরও প্রতিনিয়ত এই লড়াইটা জারি রাখতে হবে। আর এখানে আরেকটা প্রশ্ন, ওই যে আপনি বলছেন যে না না ওইটা আমি আলোচনা করতে চাই। বিগত 54 বছর চুক্তি হয়েছে, ও চুক্তি আমি মনে করি যে এটা ফরেন মিনিস্ট্রি এটা ব্যাখ্যা দিবে আমার মারফতে। এটা তো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল এটা দাবি জানিয়েছে। এটা আসলে যেগুলো বাংলাদেশের জন্য হানিকর, যেগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর, আমরা মনে করি সরকার উদ্যোগ নিচ্ছে। কয়েকটা যে নেয় নেই এরকম না, এটা আপনারা দেখবেন যে নেওয়া হচ্ছে। আশা করি যে আমরা চেষ্টা করবো বাংলাদেশের জন্য, বাংলাদেশের পক্ষের যে ব্যবস্থা নেওয়ার কথা আমরা নিয়েছি বা আমরা আরো নিব। আর ফটো কার্ডের বিষয়টা আপনারা বলছেন, ফটো কার্ডের বিষয়টা আসলে বাংলাদেশের মিডিয়া যখন ফটো কার্ডের কথা বলছেন, এখান থেকে কেউ বলতেছিল যে মিডিয়া বন্ধ করে দেন। তো মিডিয়া বন্ধ করে দেওয়া আসলে কোনো সমাধান না, বরং যেটা হচ্ছে যে ফটো কার্ডের যে রাজনীতি আছে, এটার এই রাজনীতির শিকার ইনক্লুডিং মি অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশেষ করে নারী যারা রাজনৈতিক নেত্রী আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নারী আন্দোলনকারী আছেন, সবাই এটা শিকার হচ্ছেন। কিন্তু এটা আসলে আপনি তো এটা বন্ধ করতে পারবেন না আসলে আইনগতভাবে। আপনার এখানে অনলাইন, আমার বিধি আইনগতভাবে অনলাইন আছে কয়েকশো, এর বাইরে অনেক অনলাইন পোর্টাল আছে। সবগুলোকে একটা নীতিমালার মধ্যে আনার জন্য আমরা চেষ্টা করতেছি। এটার সাথে ওবিডি আছে, এটার সাথে আইসিটি ডিভিশন যুক্ত আছে, এটার সাথে তথ্য প্রযুক্তি বিভাগ, টেলিকমিউনিকেশন বিভাগ যুক্ত আছে। আমরা গত 2 মাস ধরে চেষ্টা করতেছি একটা নীতিমালার মধ্যে অনলাইনে যেই কন্টেন্ট গুলো যাবে এগুলো একটা নীতিমালার মধ্যে আনার জন্য। নীতিমালা মানে আইন না, বাট একটা রেগুলেটরি সিস্টেম থাকবে, যে কারণে হয়তো আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো। আর বাকিটা আসলে নির্ভর করে আসলে সঠিক সাংবাদিকতার উপরে, দায়িত্বশীল সাংবাদিকতার উপরে। এটা আসলে মিউচুয়াল, আসলে সাংবাদিকরা, আমি বারবার বিভিন্ন ক্ষেত্রে বলেছি, এই সাংবাদিকরা আসলে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ওই সাংবাদিকতা আসলে ওই সাংবাদিকতার স্বাধীনতা চাওয়া উচিত না, বরং যেই স্বাধীনতার সাথে দায়িত্বশীলতা আছে ওই স্বাধীনতাটাই আমরা মনে করি যে যৌক্তিক। তো আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এই উদ্যোগগুলো নিতে পারি, কিন্তু আইনিগতভাবে কোনো সাংবাদিককে গ্রেফতার করা বা কোনো সাংবাদিকের কোনো মিডিয়া আউটলেট বন্ধ করে দেওয়া
আমি মনে করি যে এটা কোনো সমাধান না। বরং আরেকটা সমাধান আমি প্রস্তাব করি এবং সবাইকে বলার চেষ্টা করি যে আসলে বিকল্প মিডিয়া দরকার, বিকল্প আমাদের প্ল্যাটফর্ম দরকার, আমাদের যারা অবস্থানের পক্ষে কাজ করতে চাই তাদের জন্য বিকল্প ব্যবস্থা দরকার। আপনি যদি একটা ভালো বিকল্প দিতে পারেন, আসলে আমি মনে করি যে বাংলাদেশ থেকে যে খারাপ ফলগুলো আছে এগুলো সরে যাবে। তো আপনার ভালো বিকল্প নিয়ে আসেন। হ্যাঁ, আমি এর বিষয়ে কথা বলতে চাই না, বাট these are effective, yes. These are effective. So আমি মাজুম ভাই আচ্ছা, একটা প্রশ্ন একটু সাংবাদিকদের কথা বলতে দেন। আপনি হাত তুলেছেন, এটা মনে করেন না যে শুধু আপনি আগে তুলেছেন, আমরা তো দেখছি। প্লিজ ধৈর্য ধরেন, সবাই প্রস্তুত রিকোয়েস্ট শৃঙ্খলাটা রাখি, আমাকে এটা হ্যান্ডেল করতে দেন। আমি এটা যারা হাত তুলেছে সবাইকে জ্ঞান দেখেছি, আমরা দেখি Honorable Consul General, thank you so much. Honorable Janab Mahfuz Alam, আমি কোনো মন্তব্য করব না, সিম্পল একটা কোশ্চেন। ভারতীয় মিডিয়া কন্টিনিউয়াসলি আমাদের দেশ সম্পর্কে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো দিয়ে বাজার সয়লাভ করে দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, অনলাইনে যে অ্যাক্টিভিস্টরা অ্যাক্টিভিজমে জড়িত তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিস্টের চ্যানেলগুলো ভারতে অফ করে দিচ্ছে, ব্যান করে দিচ্ছে। এখন ইউটিউব, ফেসবুক এবং এক্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া আমার অফিসকে জানাইছে যে ভারতীয় গভর্নমেন্ট আমাদেরকে ব্যান করেছে ওদের সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে। কিন্তু আমাদের দেশে আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমি এর জন্যই 11 কোশ্চেন আমি আপনাকে এটা করতে চাচ্ছি যে আমাদের দেশের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, আমরা যারা দেশের কথা বলি, দেশের পক্ষে কথা বলি, তাদেরকে ওরা ব্যান করে দিচ্ছে। কিন্তু তাহলে ওদের মিডিয়াগুলো আমাদের বাংলাদেশে কেন চলে? এই রিপাবলিক টিভি, XYZ টিভি, মানে এসব চ্যানেল, it doesn't make any sense whatsoever and they're not doing anything in favor of Bangladesh. প্রশ্নটা আমার জন্য এফেক্টিভ, আমার চ্যানেলটাও ব্যান করেছে। আমি জানি পিনাকিটা বন্ধ করেছে, কনকের এটা বন্ধ করেছে, ইলিয়াস হোসেনেরটা বন্ধ, আমাদেরগুলো বন্ধ, ওখানে আর যায় না। থ্যাংক ইউ সো মাচ। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি আহমেদ সোহেল, আমি বাংলা ভিশনের নর্থ আমেরিকার প্রতিনিধি হিসেবে কাজ করছি। আমার স্ট্রেট কোশ্চেন হচ্ছে, আজকে এখানে যখন ঢুকলাম তো ইউএসএ তে যে কেউ প্রতিবাদ করতেই পারে, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ দূতাবাসের যে মানে গেটে যেভাবে ভাঙচুর করলো, তারপরে আরো যেসব কাজ করলো, এবং আপনারা বাংলাদেশে মাননীয় উপদেষ্টা, আপনারা বাংলাদেশে অবশ্যই ওই দলটির রাজনীতিক যে নিষিদ্ধ রাখছেন বর্তমানে, হয়তোবা দলীয় দল হিসাবে নিষিদ্ধ করেন না, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ রাখছেন। কিন্তু বিদেশে বিভিন্ন দূতাবাসে বা অন্যান্য জায়গায়, যুক্তরাজ্য সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা মানে খুবই ভয়াবহ ভাবে প্রতিবাদের নামে যে বিশৃঙ্খলা করছে। তো আমেরিকার যে সরকার আছে বা FBI বা অন্যান্য সংস্থার সাথে আপনারা কাজ করে এইভাবে মানে কোন একটা ইফেক্টিভ ওয়ে বের করা যায় কিনা, কারণ এই দেশে তো আসলে ভাঙচুর করা কোনো আইনের মধ্যে পড়ে না। প্রতিবাদ করতে পারে, কিন্তু প্রতিবাদের নামে যেভাবে দূতাবাসের বিভিন্ন স্থাপনা ধ্বংস বা ভাঙচুর করতেছে, তো এটা অবশ্যই আপনি, আমি জানি আপনি তথ্য উপদেষ্টা, কিন্তু বাংলাদেশ সরকারের ব্যাপারে কি ব্যবস্থা নিবে সেটা যদি একটু দয়া করে বলেন। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি ছাত্রদের মধ্যে থেকে নিতে চাই, প্লিজ, মানে ওদিকে আসবো, মানে ছাত্ররা বাদ পড়ে যাচ্ছে। আপনি ছাত্র না? আসসালামু আলাইকুম, আমি ফাহাদ হোসেন, যুক্তরাষ্ট্রে আপনার আন্দোলনে আমি একজন আন্দোলনকারী। আমি মাহফুজ আলম সাহেবের কাছে জানতে চাচ্ছি, প্রবাসীদের ভূয়সী প্রশংসা করলেন। জুলাই আন্দোলন থেকে শুরু করে গত 17 বছর প্রবাসীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আপনারা যে আসন্ন যে জুলাই সনদ আসতেছে, সেখানে কি আপনারা এই প্রবাসীদের যে ভূমিকা ছিল সেটা কি আপনারা অন্তর্ভুক্ত করবেন? ধন্যবাদ।
আগে বলেছেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ওই সাইডে সকল ভাই দেখেছি এদিকে আমার কিন্তু ধন্যবাদ আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম সাহেব আমি মাইক পাওয়ার জন্য। আমার ছোট্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে 18 কোটি মানুষ সামনে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চায়, কিন্তু এই যে পিয়ার পদ্ধতি, এই যে জামাত এবং ওই যে চরমনাই কারা কারা পিয়ার পদ্ধতি চায়, এটা আসলে আমি বুঝি না। অনেককে জিজ্ঞাসা করছে, অনেকে বোঝে না। এবং সে আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, এটা কতটুকু হবে সেটা যদি আমরা জানতে পারতাম খুশি হব। ওকে, ধন্যবাদ। Bismillahir Rahmanir Rahim. Thank you for coming, Mahbub bhai. Many thanks, Muzammil bhai, Irshad appa, এবং মুর্তজা ভাইকে দেখে আমি বেশি উজ্জীবিত, কারণ উনি কিন্তু জুলাই বিপ্লব না, বহু আগে থেকে তিনি আমাদের টক শো যোদ্ধা। Many thanks for coming. আমার কোশ্চেন সিম্পল, মাহবুব ভাই, আমরা জুলাই সনদ পড়েছি, ঘোষণার কথা শুনছি, বাট ইন নেচার অফ দি কনস্টিটিউশন এবং যে বর্তমান গভর্নমেন্ট যে ইলেকশন দিচ্ছে, ইলেকশনের পরে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টের কথা বলিনি, কিন্তু ইলেকশনের পরে যদি আপনাকে কেউ বিচার করে, বিপ্লবীদের বিচার করে, আমরা যারা বিদেশে আছে আমাদের যদি ধরে, এর কি গ্যারান্টি আছে যে তাদের সমর্থিত কোন সরকার বা তাদের দোষর যদি ক্ষমতায় আসে, তাহলে আপনারা কি করছেন এখন? কারণ আমরা উই নো দি হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি, 1 নম্বর। 2 নম্বর, যে আমরা টকশোতে কথা বলেছি সবসময়, যে বিশ্ববিদ্যালয়ের নারীদের, মেয়েরা, আমাদের এই বোনদের, আপনারা একজন কেউ তাদেরকে একবার অ্যাডভাইজার নিলেন, এটা একটা দুঃখজনক। আর 3 নম্বর প্রশ্ন, যেখানে সবাই একমত যে আমরা ভোট কিভাবে দেব, যদিও স্যার বলেছেন যে আমরা ভোট সবাই দেবো পূর্বাচনা, বাট হোয়াট ইজ দি ওয়ে উই শুড ডু ইট? প্লিজ এক্সপ্লেইন ইট। থ্যাংক ইউ। জনাব মাহফুজুল আলম সাহেবের কাছে আমার প্রশ্ন, যে আপনারা আগস্টের 8 তারিখ থেকে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বিগত 1 বছর যারা ফ্যাসিস্ট সরকারের 3 স্তরের, 3 থেকে 5 স্তরের কর্মকর্তা কর্মচারী যারা প্রশাসনে কর্মরত আছে, তারা বহাল তবিয়তে এখনো আছে। তাদেরকে আপনারা এই জায়গায় বসিয়ে রেখে, বিশেষ করে মন্ত্রণালয়ে আপনারা বসিয়ে রেখে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, এটা আপনার কাছে জানতে চাই। আর তাদেরকে কেন এখন পর্যন্ত ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো না, আমি আশা করি আপনি উত্তরটি দেবেন। আমার আরো ঠিক কোশ্চেন, যারা আমরা প্রবাসে বসবাস করছি, আমরা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের আপনার উন্নয়নের অংশীদার হিসেবে আছি, প্লাস বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের আত্মীয় স্বজনেরা নিরাপদ না, প্লাস আমরা যে টাকা দেই বাংলাদেশে গিয়ে আমরাও নিরাপদ না। আমি একটি কথা উল্লেখ করতে চাই, এখানে আব্দুল লতিফ সম্রাট সাহেব আছেন, উনি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি এবং উনি বর্তমানে একজন নমিনেশন প্রার্থী। ওনার উপরে যেভাবে বাংলাদেশের ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, আজ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি। আমি অত্যন্ত তীব্রভাবে তার নিন্দা জানাচ্ছি। এবং আমরা যদি নির্বাচন করতে চাই, আমরা প্রবাস থেকে যারা ভূমিকা রেখেছি এই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে, প্লাস বিগত 16টি বছর, তারা যদি নির্বাচন করতে চায়, তাদের জন্য আপনারা কি নিরাপত্তা ব্যবস্থা করবেন? ধন্যবাদ সবাই। আমি আর বেশি প্রশ্ন নিব না, অধিকাংশ প্রশ্ন প্রায় সেম বেইনে আসতেছে। আমি একটা অন্যরকম প্রশ্ন করবো, আমাকে একটা চান্স দিবেন। ইন্ডিয়ান টিভিগুলোর যে কথা বলে যে বিভিন্ন আমাদের ইউটিউব যারা ব্যবহার করা আছে, ভাইয়া মাইকটা মনে হয় কাজ করে না, মাইকটা কাজ করতেছে না। ইউটিউবে যে অ্যাক্টিভিস্টদের কথা বলছেন, আমাদের বাংলাদেশে বন্ধ করে দেওয়ার বিষয়, আমি আসলে নীতিগতভাবে ব্যক্তিগতভাবে কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে না, বরং আমি
একটা গুড অল্টারনেটিভের পক্ষে সবসময় আমি ছিলাম। এবং ইভেন হাসিনার পতনের ক্ষেত্রেও যখন হাসিনার পতন নিয়ে সবাই আলোচনা করছিল যে হাসিনার পতন এটা হচ্ছে এক দফা, তখন আমরা কিন্তু দুইটা বক্তব্য যুক্ত করছিলাম যে নতুন বন্দোবস্ত লাগবে। এবং এখন তো আলোচনা আরো অনেক দিকে আসতেছে, চলতেছে। বিষয়টা হচ্ছে যে আসলে আপনি যদি একটা ভালো বিকল্প না দিতে পারেন, আসলে ইন্ডিয়ার মিডিয়া বন্ধ করা এটার পক্ষে আমি না। মিডিয়া বন্ধ করে আসলে কোনো কাজ হবে না, বরং আসলে আমাদেরকে আরো ভালো অল্টারনেটিভ দিতে হবে। ওরা আমাদের অল্টারনেটিভ নিচ্ছে না, ওরা আমাদের এফিলিয়েট বন্ধ করতেছে। আমি মনে করি আমাদের পুরো দুনিয়াতে আরো হাজার লাখ লাখ বাঙালি আছে যারা বাংলাভাষী আছে, যারা আপনাদের কথা শুনতে পাচ্ছে। এবং আমি মনে করি যে বাংলাদেশের লোকরা আপনাদের কথা শুনতে পাচ্ছে। তো ইন্ডিয়ান এটার বিপরীতে আমি ইন্ডিয়ান মিডিয়া বন্ধ না করা ঠিক বদলে আমি চাই যে বাংলাদেশের যারা আপনারা প্রবাসীরা আছেন বা যারা আপনাদের সামর্থ্য আছে এখানে বসে আপনারা অনেকগুলো মিডিয়া কাজ করেন, আমি জানি বাংলাদেশে অনেক মিডিয়া আছে। এর বাইরেও বাংলাদেশের পুরো মিডিয়া সিনে কালচারাল যে প্রোডাকশনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য যেই ধরনের কাজই হোক না কেন আপনারা বাংলাদেশে আছেন। আমি মনে করি যে এই সময়টা অনেক ভালো সময় আপনাদেরকে আসার জন্য এবং কাজ করার জন্য। এই ভালো বিকল্প দিকে আমি এগোতে বলবো, এটা হচ্ছে আমার দিক থেকে আমার ব্যক্তিগত মতামত। আর যে আইনি বিষয় আছে ওখানে বন্ধ করছে, আমরা এখানে বন্ধ করার বিষয়টা, এখানে তো আমাদের এখানে আইনি কোনো বিষয় নেই বলে আমি এখানে যাবো না। আর দূতাবাস বাংলার বিষয়টা এটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি দেখবে, যেহেতু আমি এখানে ছিলাম। এটা আমি এই আলোচনা আমার বক্তব্য বলি না, আমি এটা উল্লেখ করতে চাই না। এটা আইনগত বিষয়, আইন এইভাবে এটা সমাধান, আমি তাদের নিয়ে কথা বলতে চাই। প্রবাসীদের যে স্বীকৃতি সনদে প্রবাসীদের স্বীকৃতি আমি মনে করি যে থাকে। আমরা যখন আমাদের কাছে ডকুমেন্ট আসছে তখন আমরা কিন্তু ক্যাটাগরিক্যালি বলছি প্রবাসী, নারী, মাদ্রাসা শিক্ষার্থী বা যে ক্যাটাগরিগুলো ইউজুয়ালি অনেক বেশি শক্তিশালী ভূমিকা রাখছে। তো আমি মনে করি যে এটা থাকাটা উচিত, আশা করি থাকবে। এটা হচ্ছে ক্যাটাগরিগুলো থাকলে যেটা হয় যে আপনাকে অন করা হয় এবং আপনার আন্দোলন আপনার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়, পার্টিসিপেশনটা নিশ্চিত হয়। এবং বাংলাদেশে এখন যে অবস্থা আছে যে প্রবাসীদের স্বীকৃতিটা আর ওই যে মুখের কথায় নাই, বরং সবাই বুঝে যে আসলে এই পুরো আন্দোলনটা গ্লোবাল হয়েছে বিকজ অফ দ্য ডায়াসপোরা কমিউনিটি ডায়াসপোরা। তো আমি মনে করি যে এইটা আমাদের জেনারেশনের অন্তত স্বীকৃতিটা হয়ে গেছে। এই স্বীকৃতি পরবর্তী কার্যক্রম আমরা ভালো মতো চালাতে পারবো। এবং বাইরের অন্যান্য অনেক দেশগুলো, যে আমার প্রতিবেশী দেশের উদাহরণ দিচ্ছি, এই প্রতিবেশী দেশ হোক বা চায়না হোক, ইভেন আমাদের আরো অনেকগুলো পাকিস্তান হোক, তারা তাদের কিন্তু ডায়াসপোরা কমিউনিটি দিয়ে তাদের ন্যাশনাল বিল্ডিং এর কাজে লাগাইছে ডায়াসপোরা কমিউনিটিকে। এবং আমি আজকে আলোচনা করতেছিলাম মুর্তজা ভাইয়ের সাথে আসতে আসতে যে আমাদের বাংলাদেশে যারা ইউএসএ তে আসছেন তারা মাত্র সেকেন্ড জেনারেশন মাত্র আসছে। অন্যান্য দেশের সাথে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন বা যাদের গ্রাজুয়েশন হয়ে গেছে ফার্স্ট জেনারেশনে, আমাদের মাত্র সেকেন্ড জেনারেশনের গ্রাজুয়েশন চলতেছে। তো যদি আর 1-2 জেনারেশন পরে হয়, আমরা আশা করি যে বাংলাদেশে এবার যে নির্বাচনে দেখছেন আপনারা যে বাংলাদেশের কমিউনিটির কি হাইপ তৈরি হয়েছে নিউ ইয়র্কের ইলেকশনে, আশা করি অনেকগুলো স্টেটে এবং আমেরিকার যে প্রশাসনিক বা বিভিন্ন ভালো ভালো পদে একাডেমিয়াতে পলিসি মেকিং এ বাংলাদেশিদের ভূমিকা বাড়বে। এই জেনারেশনটা আপনাদের জেনারেশন অনেক কষ্ট করে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছেন। যে জেনারেশন আমাদের সাথে আন্দোলন করছে এই জেনারেশনটা আশা করি যে আমেরিকান ইনস্টিটিউশনগুলো লিড দিবে এবং একসময় নিউ ইয়র্কে বাংলাদেশের মেয়র পদে দাঁড়ানোর মতো আর যেটা এখানে একটি প্রশ্ন করছেন যে ওমেন অ্যাডভাইজার বিষয়টা, ওমেন অ্যাডভাইজার এটা প্রথম দিকে তো 2 জন অ্যাডভাইজার হয়েছে, এটাও খুবই টেবিল নেগোসিয়েশন এন্ড থিংস। তো আমি মনে করি যে প্রথম দিকে একটা আমাদের ইচ্ছা ছিল যে প্রত্যেকজন উপদেষ্টার সাথে একজন করে ছাত্রী শিক্ষার্থী হিসেবে ছাত্র বা ছাত্রী থাকবে, কিন্তু ওই প্রস্তাবনার পরবর্তীতে অগ্রসর হয়নি বিভিন্ন কারণে। তাহলে হয়তো একটা ভালো রিপ্রেজেন্টেশন থাকতো, কিন্তু বিভিন্ন কমিশনে আমি মনে করি যে মেয়েদের রিপ্রেজেন্টেশন আছে। আর বিশেষ করে পলিটিক্যালি যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে না কেন নতুন ভাবে রাজনৈতিকভাবে, এবং ইভেন পুরাতন রাজনৈতিক দলগুলো কিন্তু নারীদেরকে অনেক বেশি স্পেস দিচ্ছে। আমি মনে করি নারীদের স্পেস দেওয়ার ক্ষেত্রে যে সংকট আছে, যে বুলিং, তারপর হচ্ছে হ্যারাসমেন্ট অনলাইনে, এগুলো কমে আসলে এবং আমাদের সোসাইটিতে সব রাজনৈতিক দলের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা আসে যে নারীদেরকে আমরা আসলে রাজনীতিতে চাই এবং রাষ্ট্রের পরিচালনা চাই, তাহলে আশা করি যে নারীদের